ছোটবেলায় যখন নতুন খেলনা কেনা হতো তখন যেন একটা অলিখিত নিয়মই ছিল। মানে ধরুন বারবি পুতুল কিনলে তার সাথে কেনকেও কিনতেই হবে। হ্যাঁ, একদম। যেন কেন ছাড়া বারবির জীবন একেবারে অসম্পূর্ণ। ঠিক তাই, একটা সুন্দর গোলাপি বাড়ি, একটা গাড়ি, আর সবসময় পাশে হাসি মুখে দাঁড়িয়ে থাকা একটা সঙ্গী। এই তো পারফেক্ট জীবনের নিখুঁত ছবি, তাই না? হুম, একদম শিশু বয়স থেকেই আমাদের মগজে এই ধারণাটা গেঁথে দেওয়া হয়। মানে একা থাকা মানেই যেন গল্পের একটা পাতা মিসিং। কিন্তু বয়স বাড়ার সাথে সাথে আমরা বুঝতে পারি যে বাস্তবের চিত্রনাট্য ওই প্লাস্টিকের পুতুলের মতো এত নিখুঁত নয়। ঠিক বলেছেন। আর আজকের এই গভীর বিশ্লেষণে আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা একা থাকার এই চিরাচরিত ধারণাটাকে পুরোপুরি উল্টে দেবে। একদম। আমাদের আজকের আলোচনার মূল ভিত্তি হল জন কিমের লেখা অসাধারণ একটি বই, সিঙ্গল অন পারপাস, ফাইন্ড ইয়োরসেলফ ফার্স্ট। আর আমাদের মূল উদ্দেশ্য হল এই সিঙ্গল বা একা থাকার অর্থটাকে নতুন করে সংজ্ঞায়িত করা। কারণ একা থাকা মানেই যে কেবল একটা সঠিক মানুষের অপেক্ষায় দিন গোনা নয়, বরং নিজেকে নতুন করে আবিষ্কার করার একটা সেরা সময়, সেটাই আমরা আজ খুঁটিয়ে দেখব। আসলে সমাজ, সিনেমা, বিজ্ঞাপন সবকিছু মিলে আমাদের অবচেতনে এমন একটা ধারণা তৈরি করে যে জীবনে একজন রোম্যান্টিক সঙ্গী না থাকলে মানুষটা হয়তো মানসিকভাবে অসুখী। হ্যাঁ, অথবা তার মধ্যে নিশ্চয়ই কোনো ত্রুটি আছে। একটা বয়সের পর একা থাকাটাকে মানুষ রীতিমতো একটা সামাজিক ব্যর্থতা হিসেবে দেখতে শুরু করে। ঠিক এই জায়গাটাতেই বইয়ের লেখক জন কিম আঘাত করেছেন। তিনি নিজেকে অ্যাংরি থেরাপিস্ট হিসেবে পরিচয় দিতে ভালোবাসেন। আচ্ছা, অ্যাংরি থেরাপিস্ট, দারুণ নাম। হ্যাঁ, আর তিনি কিন্তু কোনো তাত্ত্বিক জায়গা থেকে বইটি লেখেননি। নিজের জীবনের চূড়ান্ত ভাঙন থেকে তিনি এটা লিখেছেন। আচ্ছা, বিষয়টা একটু খুলে দেখা যাক। আমরা মূল সমস্যাটা দিয়েই শুরু করতে পারি। মানুষ কেন একা থাকতে এত ভয় পায়? এর পেছনের গল্পটা বেশ মর্মান্তিক। বইয়ের শুরুতেই লেখক তার জীবনের একটা কঠিন সময়ের কথা বলেছেন। তিনি তখন একটি রাশিয়ান ট্রিটমেন্ট সেন্টারে কাজ করতেন। উম আর তার নিজের জীবনে তখন বিবাহবিচ্ছেদ চলছিল। মানসিকভাবে তিনি এতটাই বিপর্যস্ত ছিলেন যে কাজের ফাঁকে বাথরুমের স্টলে লুকিয়ে তিনি নিঃশব্দে কাঁদতেন। ওয়াও! মানে একটা চরম একাকিত্ব। একদম, নিজের সত্তা থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার অনুভূতি। কিন্তু এই অনুভূতিটা আসলে কোথা থেকে আসে? শুধু কি একটা সম্পর্ক ভেঙে যাওয়ার কারণে মানুষ এত তীব্রভাবে ভেঙে পড়ে? এখানে সবচেয়ে চমকপ্রদ বিষয়টা হল লেখক একাকিত্ব অনুভব করা আর আমি একাকী এই দুটোর মধ্যে খুব স্পষ্ট একটা পার্থক্য টেনেছেন। মানে ফিলিং লোনলি আর আই অ্যাম লোনলি এর মধ্যে পার্থক্য। হ্যাঁ, প্রথমটা হলো একটা সাময়িক অনুভূতি। ধরুন মেঘলা দিনে হঠাৎ মন খারাপ লাগা। সেটা তো সবারই হয়। ঠিক। কিন্তু দ্বিতীয়টা হলো নিজের পরিচয়ের বা আইডেন্টিটির সাথে একাকিত্বকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ফেলা। মানুষ যখন ভাবতে শুরু করে যে আমার জীবনে কেউ নেই, মানে আমার নিজের কোনো মূল্যই নেই। ও আচ্ছা, বুঝতে পেরেছি। মানে একাকিত্বটাই তার পরিচয় হয়ে দাঁড়ায়। একদম। ওই বাথরুম স্টলে কান্নার মূল কারণ শুধু ডিভোর্স ছিল না। আসল কারণ ছিল তিনি নিজেকে পুরোপুরি হারিয়ে ফেলেছিলেন। সঙ্গীর পরিচয়ের বাইরে তার যে নিজস্ব অস্তিত্ব আছে সেটাই তিনি ভুলে গিয়েছিলেন। কিন্তু এখানে আমার একটা প্রশ্ন আছে। মানুষের তো স্বভাবগতভাবেই অন্যের সাথে যুক্ত হওয়ার একটা বায়োলজিক্যাল বা জৈবিক চাহিদা রয়েছে, তাই না? হ্যাঁ, বিবর্তনের দিক থেকে দেখলে সেটা তো অস্বীকার করার উপায় নেই। তাহলে একাকিত্বকে আমরা একটা সাধারণ ক্ষুধার অনুভূতির মতো কেন দেখছি না? মানে ক্ষুধা লাগলে যেমন শরীর জানান দেয় যে খাবার দরকার, তেমনি একা লাগলে আমরা মানুষের সঙ্গ খুঁজব। এটাই তো স্বাভাবিক। পয়েন্টটা খুব লজিক্যাল। এর জন্য এত তীব্র মানসিক যন্ত্রণার কি আছে? আসলে প্রাচীনকালে একা থাকার অর্থ ছিল বন্যপ্রাণীর শিকার হওয়া। তাই মস্তিষ্কে অন্যের সাথে যুক্ত হওয়ার একটা আদিম তাগিদ রয়ে গেছে। কিন্তু আধুনিক সমাজ আমাদের মস্তিষ্কে একটা প্রোগ্রামিং সেট করে দেয়, কি রকম প্রোগ্রামিং? যে শুধু বেঁচে থাকার জন্য নয়, বরং সুখী হওয়ার জন্য রোম্যান্টিক সঙ্গী থাকাটা বাধ্যতামূলক। আর এই ভয়টাকে জয় করার জন্যই লেখক র্যাডিক্যাল অ্যাকসেপ্টেন্স বা চরম সত্যকে মেনে নেওয়ার কথা বলেছেন। এই র্যাডিক্যাল অ্যাকসেপ্টেন্স জিনিসটা বাস্তবে কিভাবে কাজ করে? মানে এটা অনেকটা আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে খুব কঠিন একটা প্রশ্ন করার মতো। প্রশ্নটা হলো, কি হবে যদি জীবনে আর কখনো কোনো রোমান্টিক সঙ্গী না পাওয়া যায়? বাপরে! সাধারণ অবস্থায় তো এই চিন্তাটাই মানুষকে আতঙ্কে ফেলে দেয়। হ্যাঁ, কিন্তু কেউ যখন এই চরম সম্ভাবনাটাকে মেনে নেওয়ার চেষ্টা করে যে হ্যাঁ,
সঙ্গী না পেলেও আমার পৃথিবী কাল সকালে ধ্বংস হয়ে যাবে না, আমি তবু একটা অর্থপূর্ণ জীবন কাটাতে পারবো। তার মানে তখন একটা অদ্ভুত মানসিক মুক্তি ঘটে, তাই তো? হ্যাঁ, একদম তাই। এর মানে হাল ছেড়ে দেওয়া নয়, বরং বর্তমান মুহূর্তের হ্রাস নিজের হাতে তুলে নেওয়া। এখানেই বিষয়টা সবচেয়ে আকর্ষণীয় হয়ে ওঠে, কারণ একা থাকাকে মেনে নেওয়ার পরই তো নিজেকে নতুন করে গড়ার কাজ শুরু হয়। ঠিক বলেছেন। আমি এই বিষয়টা একটা উপমা দিয়ে বোঝাতে চাই। ধরুন, আমাদের জীবনটা অনেকটা গাড়ি চালানোর মতো। চমৎকার উপমা। আমরা শুধু গাড়ি চালিয়ে গন্তব্যে পৌঁছাতে চাই। যতক্ষণ গাড়ি চলে আমরা ইঞ্জিনের আওয়াজ বা ভেতরের কলকব্জার দিকে একেবারেই খেয়াল রাখি না, যতক্ষণ না গাড়িটা ধোঁয়া উড়িয়ে মাঝরাস্তায় থেমে যায়। আর লেখক বলছেন, জীবনের এই ইঞ্জিনকে সচল রাখতে হলে 3টে নির্দিষ্ট পিস্টনকে একসাথে কাজ করাতে হবে। দেহ, মন এবং আত্মা। হ্যাঁ, প্রথমে দেহের কথায় আসি। লেখক তার বন্ধু স্যামের সাথে ক্রসফিট ব্যায়াম করতেন, আর ব্যায়াম শেষে ডোনাট খেতেন। ব্যায়ামের পর ডোনাট? হ্যাঁ হ্যাঁ, এই বারবেলা আর ডোনাটের মাধ্যমেই তিনি তার হারিয়ে যাওয়া 11 বছর বয়সী ব্রেক ডান্সার সত্তাকে ফিরে পেয়েছিলেন। আচ্ছা, কিন্তু কেবল জিমে গিয়ে ঘাম ঝরানো আর নিজের শরীরের সাথে তাল মিলিয়ে চলা, মানে মুভিং উইথ ইয়োর বডি, এর মধ্যে মূল পার্থক্যটা কোথায়? যদি আমরা বিষয়টিকে বৃহত্তর প্রেক্ষাপটে দেখি, শুধু ক্যালোরি পোড়ানোটা হল শরীরকে একটা যন্ত্রের মতো ব্যবহার করা। বইয়ে অ্যানা নামের এক অ্যাথলিটের খুব সুন্দর একটা উদাহরণ দেওয়া হয়েছে। ওই ওয়ান্ডার ওম্যান খ্যাত অ্যাথলিট। হ্যাঁ, অ্যানাকে সবাই ওয়ান্ডার ওম্যান ভাবত, কারণ সে অমানসিক পরিশ্রম করে কঠিন সব প্রতিযোগিতায় অংশ নিত। কিন্তু সে ভেতর থেকে একেবারে শান্তিতে ছিল না। মানে সে তার শরীরকে শুধু নির্দেশ দিত, শরীর ব্যথায় কোকিয়ে উঠলেও সেটা পাত্তা দিত না। ঠিক, সে শরীরকে একটা ট্রফি হিসেবে দেখত। কিন্তু যখন সে বুঝতে পারল এই যান্ত্রিক রুটিন তাকে শেষ করে দিচ্ছে, তখন সে প্রতিযোগিতা বাতিল করে দেয়। ও ওয়াও! তারপর? সে যোগব্যায়াম শুরু করে, শ্বাস-প্রশ্বাসের দিকে মনোযোগ দেয়, শরীরের কোথায় ব্যথা জমছে সেটা শোনার চেষ্টা করে। এই নিজস্ব ভাষা বুঝতে পারার মাধ্যমেই সে প্রকৃত শান্তি পেয়েছিল। দারুণ একটা পয়েন্ট। মানে শরীর কোনো ভাড়ায় খাটা মেশিন নয়। এবার তাহলে দ্বিতীয় পিস্টনে আসি, মন। হ্যাঁ, মাইন্ড। জন কিম বলছেন, আমাদের মাথায় সারাদিন যেসব নেতিবাচক চিন্তা ঘোরে তার অনেকগুলোই আসলে আমাদের নিজেদের তৈরি নয়। একদম সত্যি। তিনি সিজল্যান্ড নামের একটি রেস্টুরেন্টে তার বাবা মায়ের সাথে বসে খেতে খেতে হঠাৎ একটা অদ্ভুত বিষয় খেয়াল করেন। কি খেয়াল করেন? তিনি বুঝতে পারেন যে তার মনের ভেতরের নেতিবাচক চিন্তাভাবনাগুলো তিনি উত্তরাধিকার সূত্রে পেয়েছেন। তাই নাকি? হ্যাঁ, তার বাবা মা সবসময় জীবন নিয়ে নেতিবাচক কথা বলতেন। বুফেতে খাবারের দাম বা বাইরের পৃথিবীর অনিশ্চয়তা নিয়ে একটা শঙ্কার মধ্যে থাকতেন। আর সেই ভয়ের পরিবেশটাই তার অবচেতনে গেঁথে গিয়েছিল। ঠিক তাই। মনস্তত্ত্বের ভাষায় এটা একটা বিশাল আবিষ্কার। লেখক বলছেন, এই নেতিবাচক লুপ থেকে বেরিয়ে আসতে হলে নিজের চিন্তার উপর একটা মেন্টাল ব্ল্যাক লাইট ফেলতে হবে। মানে ক্রাইম সিনে যেমন ব্ল্যাক লাইট ফেললে লুকিয়ে থাকা দাগ দেখা যায়। হ্যাঁ, ঠিক সেভাবেই নিজের চিন্তার উৎস খোঁজা। যখন মনে হবে আমাকে দিয়ে কিছু হবে না, তখন নিজেকে প্রশ্ন করতে হবে, এই কণ্ঠস্বরটা কি আসলেই আমার, নাকি এটা সমাজ বা বাবা মায়ের ভয়ের প্রতিফলন? এই উৎসটা ধরতে পারলে চিন্তার প্যাটার্ন ভাঙা সহজ হয়ে যায়। আর তৃতীয় পিস্টন হল আত্মা। হ্যাঁ, সোল। আত্মার খোরাক কিভাবে মেটানো যায়? আমি পড়েছিলাম যে ডিভোর্সের পর জন কিম একটি ডুকাটি মোটরসাইকেল কেনেন। হ্যাঁ, যা তাকে তার ছোটবেলার হন্ডা স্কুটার চালানোর সেই নির্ভেজাল আনন্দের কথা মনে করিয়ে দেয়। তিনি বন্ধুদের সাথে ইয়োসেমাইটে জঙ্গলে ডার্ট বাইক নিয়ে ট্রিপে যান। জঙ্গলের মাঝে প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার মতো বন্য অভিজ্ঞতার মাধ্যমে তিনি নিজেকে জীবিত অনুভব করেন। আসলে আত্মাকে খোরাক দেওয়া মানে শুধু পাহাড়ে গিয়ে সন্ন্যাসী হয়ে যাওয়া নয়। এর মানে হল এমন কিছু করা যা ভেতরের সত্তাকে জাগিয়ে তোলে। সেটা ক্যানভাসের রং করাও হতে পারে, বা স্রেফ বারান্দায় চুপচাপ বসে কফির গন্ধ নেওয়াও হতে পারে। একদম। যখন দেহ, মন এবং আত্মা একসাথে সিঙ্ক্রোনাইজ হয়ে কাজ করে, তখনই ভেতর থেকে পূর্ণতা আসে। তাহলে ইঞ্জিন তো সচল হল, কিন্তু অতীতের সেই জমে থাকা ময়লার কি হবে? লেখক বলছেন অতীতের ব্যর্থ প্রেমের বিষাক্ত রেশ মন থেকে মুছে ফেলাটা খুব জরুরি। হ্যাঁ, রিলেশনশিপ রেসিডিউ। তিনি অপরিণত বয়সের ক্রেমগুলোকে বলেছেন কার ক্র্যাশ বা গাড়ি দুর্ঘটনা, আর সেখান থেকে বেরিয়ে এসে ৩০-৪০ বছরের সময়টা হল কার ওয়াশ এ প্রবেশের প্রক্রিয়া।
যেখানে অতীতের সব ময়লা ধুয়ে ফেলতে হয়। আমি এটাকে একটা ভিন্ন উপমা দিয়ে দেখতে চাই। অতীতের ক্ষত না শুকিয়ে নতুন সম্পর্কে জড়ানো মানে হল ড্যাম্প ধরা দেয়ালে নতুন রং করা। ওয়াও, চমৎকার একটা উদাহরণ। বাইরে থেকে সুন্দর দেখালেও দেয়ালটি কিন্তু ভেতরে ভেতরে নষ্ট হয়ে যাচ্ছে, একদিন সেটা ভেঙে পড়বে। এই ড্যাম পরিষ্কার করার একটা দারুণ উদাহরণ হল বইয়ে উল্লেখিত ডেভ এবং ম্যাডির গল্প। অধ্যায়টির নাম বুটস অ্যান্ড বুনার্স। আচ্ছা, তাদের গল্পটা কি ছিল? ডেভ পর্নোগ্রাফির প্রভাবে ভালোবাসাকে কেবল শারীরিক সক্ষমতার মাপকাঠিতে বিচার করত। অন্যদিকে ম্যাডির অতীতে ট্রমা ছিল। সেই শারীরিক সম্পর্ক অপছন্দ করলেও পুরুষদের আকৃষ্ট করতে সেটাকেই হাতিয়ার হিসেবে ব্যবহার করত। ঠিক, থেরাপিস্ট তাদের নির্দেশ দেন যে তারা কিছুদিন একে অপরকে শারীরিকভাবে স্পর্শ করতে পারবে না। ওহ, এতে তো তারা বাধ্য হলো নিজেদের আবেগ আর দুর্বলতাগুলো প্রকাশ করতে, তাই না? একদম। আর এভাবেই তারা ইন্টিমেসির একটা নতুন সংজ্ঞা তৈরি করতে সক্ষম হয়। বইটিতে আরেকটা দারুণ মুহূর্ত আছে, যাকে লেখক ট্রেসি চ্যাপম্যান মুহূর্ত বলেছেন। হ্যাঁ, সেই গাড়ির ভেতরে দৃশ্যটা। জন কিমের স্ত্রী যখন তার কম্পিউটারে পর্নোগ্রাফি খুঁজে পান, তখন কিম তীব্র অপরাধবোধ নিয়ে গাড়িতে বসেছিলেন। রেডিওতে ট্রেসি চ্যাপম্যানের একটা গান বেজে ওঠে, ইফ ইউ নিউ দ্যাট ইউ উড ডাই টুডে, উড ইউ চেঞ্জ? যদি তুমি জানতে যে আজই তোমার মৃত্যু হবে, তুমি কি বদলাতে? এই একটা লাইন তাকে জাগিয়ে দেয়। এটি একটা গুরুত্বপূর্ণ প্রশ্নের জন্ম দেয়। সমাজ সবসময় তাগিদ দেয় ব্রেকআপের পর অতীত ভুলে দ্রুত এগিয়ে যেতে, মানে মুভিং অন। কিন্তু লেখক তো মুভিং থ্রুর কথা বলেছেন। হ্যাঁ, জেসিকা নামের এক ক্লায়েন্টের গল্প আছে যে সম্পর্ক ভাঙার পর খুব দ্রুত আরেক সম্পর্কে জড়িয়ে পড়ত, কিন্তু একটা পর্যায়ে তার শরীর বিদ্রোহ করে বসে। মানে শরীর অতীতের সেই শোক প্রকাশ করতে শুরু করে। প্যানিক অ্যাটাক হতে থাকে। এটাই হলো মুভিং থ্রু। আর এই মুভিং থ্রু এর একটা বড় অংশ হল নিজের দায়বদ্ধতা বা ওনারশিপ স্বীকার করা। আমরা তো খুব সহজেই প্রাক্তনকে দোষারোপ করে পার পেয়ে যেতে চাই। কারণ অন্যের ঘাড়ে দোষ চাপানোটা খুব লোভনীয়। এতে নিজে ভিকটিম হওয়া যায় আর সাময়িক স্বস্তি পাওয়া যায়। কিন্তু এই স্বস্তি আসলে একটা ফাঁদ। একদম। এতে নিজস্ব মানসিক বৃদ্ধি বাধাগ্রস্ত হয়। নিজের ভুলগুলো স্বীকার করার মাধ্যমেই মানুষ প্রকৃতপক্ষে পরিণত হয়। আমরা আলোচনার একেবারে শেষ অংশে চলে এসেছি, দ্বীপ থেকে বেরিয়ে আসা। এতক্ষণ তো নিজের সাথে সম্পর্ক গড়ার কথা বললাম, কিন্তু তার মানে এই নয় যে সমাজ থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যেতে হবে। না, একেবারেই না। জন কিমের জন্মদিনের সেই সারপ্রাইজ পার্টির দৃশ্যটার কথা মনে আছে? হ্যাঁ, ঘরে থাকা সবাই ছিল তার স্ত্রীর বন্ধু। ঘাবড়ে গিয়ে তিনি হঠাৎ ব্রেক ডান্স করতে শুরু করেন। হ্যাঁ, সেদিন তিনি বুঝতে পারেন তার নিজস্ব কোনো বন্ধু নেই। তিনি যেন টম হ্যাঙ্কসের কাস্টারে সিনেমার মতো একটি নির্জন দ্বীপে আটকে আছেন। আর একটা ভলিবলের সাথে কথা বলছেন। হ্যাঁ, প্রাপ্তবয়স্ক হওয়ার পর নতুন বন্ধু তৈরি করা কঠিন, কিন্তু এই দ্বীপ থেকে বেরোতে হলে নির্দিষ্ট কমিউনিটিতে যুক্ত হতে হবে, যেমন জিম, রাইডিং গ্রুপ বা কোনো শখের ক্লাসে। তাহলে এই সব কিছুর অর্থ কি দাঁড়ালো? আমি যদি আর একটা উপমা ব্যবহার করি, বন্ধুত্ব হলো বিল্ডিং রেনোভেশন করার সময় বাইরের দিকে লাগানো স্ক্যাফফোল্ডিং বা মাচার মতো। সুন্দর বলেছেন। যখন কেউ নিজেকে ভেঙে নতুন করে গড়ছে, তখন এই মাচা বা বন্ধুরা তাকে সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে সাহায্য করে। আর বন্ধুত্বের অভাব থাকলে আমরা আমাদের রোম্যান্টিক সঙ্গীর উপর অসম্ভব মানসিক চাপ প্রয়োগ করে বসি। মানে সঙ্গীকে একই সাথে প্রেমিক, বেস্ট ফ্রেন্ড, মেন্টর সবকিছু হতে হবে। হ্যাঁ, আর এই অবাস্তব প্রত্যাশার ভারেই সম্পর্কগুলো ধ্বংস হয়ে যায়। যে 3টে পিস্টনস সচল করা এবং ব্যক্তিগত বৃদ্ধির জন্য একটা শক্ত ভিত্তি তৈরি করা। একদম। এটি প্রেমের বিরুদ্ধে কোনো অবস্থান নয়, বরং নিজের সাথে নিজের প্রেমের সূচনা। আলোচনা শেষ করার আগে একটা গভীর চিন্তার খোরাক রেখে যেতে চাই। রোমান্টিক সম্পর্কের ক্ষেত্রে আমরা যেসব কড়া শর্ত বা নন নেগোশিয়েবলস মেনে চলি, যেমন ধরুন সম্মান পাওয়া বা সময় দেওয়া। হ্যাঁ, আমরা কি নিজেদের সাথে প্রতিদিনের আচরণের সময় ঠিক সেই একই শর্তগুলো প্রয়োগ করি? খুব সুন্দর একটা প্রশ্ন। যদি কোনো রোমান্টিক সঙ্গী ঠিক সেই ভাষায় কথা বলতো, যেভাবে আমরা মনে মনে নিজেদের গালমন্দ করি, তবে কি কেউ সেই সম্পর্কে একদিনও থাকত? একটু ভেবে দেখার মতো বিষয়। ওই বারবি আর ক্যানের নিখুঁত প্যাকেজটার মতোই। হয়তো প্যাকেজটা তখনই সম্পূর্ণ হয় যখন বারবি বুঝতে পারে যে ক্যানকে ছাড়াও সে তার গাড়িটা চালিয়ে অনেকটা দূরে গিয়ে যেতে পারে। দারুণ একটা সমাপ্তি। নিজের জীবনের দায়িত্ব নিজের হাতে তুলে নেওয়ার চেয়ে বড় স্বাধীনতা আর কি হতে পারে। আজকের এই আড্ডায় আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।